আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ একটা ব্যাপার নিয়ে কথা বলবো। শুনলে অবাক হবেন উদ্ভিদ কিভাবে মাটি থেকে তাদের প্রয়োজনীয় খনিজ পদার্থ বা মিনারেল টেনে নেয় তার একটা চমৎকার বিজ্ঞান আছে। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই কাজটা করতে উদ্ভিদের নিজস্ব কোনো শক্তিরই দরকার হয় না। একবার ভাবুন তো, একটা বিশাল ওপেন এয়ার ফেস্টিভ্যাল চলছে, আর সেখানে একদম বিনা পরিশ্রমে বিনা খরচে ঢুকে পড়া গেল। উদ্ভিদের নিষ্ক্রিয় শোষণ বা প্যাসিভ অ্যাবজর্পশন ব্যাপারটা কিন্তু ঠিক তেমনই একটা ফ্রি এন্ট্রির মতো। চলুন এই দারুণ লজিকটা একটু ধাপে ধাপে এক্সপ্লোর করা যাক। আচ্ছা, চলুন কনসেপ্টটা একটু গভীরে গিয়ে দেখি। একটা খুব সাধারণ পরিস্থিতির কথা চিন্তা করা যাক। যখন কোনো ফ্রি ইভেন্ট বা ওপেন এয়ার কনসার্টের মেইন গেট খুলে দেওয়া হয়, তখন দর্শকদের কি ভেতরে ঢুকতে আলাদা কোনো শক্তি খরচ করতে হয়? একদমই না। পেছনের মানুষের স্বাভাবিক চাপ আর সামনের বিশাল ফাঁকা জায়গা টানেই ভিড়টা যেন আপনা আপনি ভেতরে ঢুকে পড়ে। উদ্ভিদের খনিজ শোষণের ক্ষেত্রেও ম্যাজিকটা ঠিক এভাবেই কাজ করে। এখানে ফ্রি কনসার্টের সাথে আমাদের ওই নিষ্ক্রিয় শোষণের একদম পারফেক্ট একটা তুলনা দেওয়া আছে। খোলা গেট দিয়ে ওই যে ভিড়ের সাথে ভেতরে ঢুকে পড়া, তার জন্য যেমন কোনো গায়ের জোর বা শারীরিক শক্তির দরকার হয় না, ঠিক তেমনি উদ্ভিদের মূল রোম বা শিকড় যখন মাটি থেকে মিনারেল শোষণ করে, তখন তার কোনো বিপাকীয় শক্তি বা এটিপি খরচ হয় না। এটা পুরোপুরি একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার। আর বিজ্ঞানীরা এই চমৎকার প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করার জন্য কয়েকটা দারুণ থিওরি দিয়েছেন। তো থিওরিগুলোতে যাওয়ার আগে একটা ছোট্ট সায়েন্টিফিক টার্ম আমাদের ক্লিয়ার থাকা দরকার। টার্মটা হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্বের নতিমাত্রা। শব্দটা শুনতে একটু গালভরা মনে হলেও জিনিসটা খুব সিম্পল। ওই কনসার্টের উদাহরণটার কথাই ধরুন না, যেখানে প্রচুর মানুষের ভিড়, সেখান থেকে মানুষ সবসময় এমন জায়গায় যেতে চায় যেখানে ভিড় কম বা একটু ফাঁকা স্পেস আছে। এই যে বেশি ভিড় থেকে কম ভিড়ের দিকে যাওয়ার একটা স্বাভাবিক প্রবণতা, বিজ্ঞানের ভাষায় একেই বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আর এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের আইডিয়াটাই আমাদের প্রথম থিওরিটিকে একদম নিখুঁতভাবে বুঝিয়ে দেয়। থিওরিটার নাম সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন। একদিকে কনসার্টের দর্শকরা যেমন গেট দিয়ে ঢুকে পুরো ফাঁকা মাটিতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি মাটির পানিতে থাকা মিনারেলগুলো, মানে যেখানে তাদের ভিড় বেশি সেখান থেকে উদ্ভিদের কোষের ভেতরে, যেখানে তাদের ভিড় কম সেখানে আপনা আপনি প্রবেশ করে। ঠিক ওই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের রুলস মেনেই পুরো কাজটা ঘটে। এবার আমরা আমাদের দ্বিতীয় থিওরিতে যাব, তবে তার আগে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন জিনিসটা একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রস্বেদন হল উদ্ভিদের ঘামার মতো একটা ব্যাপার। উদ্ভিদ মাটি থেকে যে পানি গ্রহণ করে তার অনেকটাই পাতার ছোট ছোট ছিদ্র দিয়ে বাষ্প হয়ে বাতাসে উড়ে যায়। আর এই পাতা থেকে পানি উড়ে যাওয়ার কারণে উদ্ভিদের ভেতরে একটা বিশাল শূন্যস্থান বা ভ্যাকিউম তৈরি হয়, যা নিচের শিকড় থেকে আরও পানিকে ওপরের দিকে তীব্র বেগে টানতে শুরু করে। এই যে প্রস্বেদনের বিশাল টান, এটাই কিন্তু আমাদের দ্বিতীয় থিওরি, মানে মাস ফ্লো বা ব্যাপক প্রবাহ থিওরির মেন পয়েন্ট। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, পাতার ওই বিশাল টানের কারণে মাটি থেকে পানি যখন তীব্র বেগে শিকড়ের ভেতর ঢুকে, তখন সেটা একটা বিশাল খোলা গেটের মতো কাজ করে। আর ওই পানির স্রোতের সাথে মাটির মিনারেল বা আয়নগুলো একসাথে জনস্রোতের মতো হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে। সোজা কথায়, পানির স্রোতই আয়নগুলোকে টেনে ভেতরে নিয়ে আসে। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? এবার চলুন একটু অন্যরকম একটা সিনারিও কল্পনা করি। ধরুন কনসার্টে আসা কোনো দর্শক তার হাতের ভিআইপি রিস্টব্যান্ডটা অন্য কারোর সাথে বদলাতে চাইছে। সেক্ষেত্রে নিয়মটা কি হবে? তাকে অবশ্যই সমান দামের বা একদম একই সুবিধার অন্য কোনো রিস্টব্যান্ডই বেছে নিতে হবে, তাই তো? ঠিক এই অদলবদলের ধারণাটা থেকেই আমাদের তৃতীয় থিওরিটা এসেছে। এই থিওরিটার নাম হল আয়ন এক্সচেঞ্জ থিওরি বা আয়ন বিনিময় মতবাদ। উদ্ভিদের শিকড় আর মাটির কণার মধ্যে প্রতিনিয়ত এমন কিছু আয়নের অদলবদল বা এক্সচেঞ্জ চলতে থাকে। বিজ্ঞানীরা এই আয়ন এক্সচেঞ্জকে খুব সুন্দর করে দুটো প্রক্রিয়ায় ভাগ করেছেন। একটা হলো কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি এবং অন্যটা হলো কার্বনিক অ্যাসিড এক্সচেঞ্জ থিওরি। চলুন এই দুটো প্রসেস একটু সহজ করে বুঝে নিই। প্রথমে আসা যাক কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরিতে। একটা ভিআইপি রিস্টব্যান্ডের বদলে ঠিক একই মানের আরেকটা রিস্টব্যান্ড যেমন খুব ইজিলি বদল করা যায়, মূলের গায়ে এবং মাটির কাদার কণায় থাকা আয়নগুলো তেমনি নিজেদের জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে তারা যখন একে অপরের একদম কাছাকাছি চলে আসে, তখন হঠাৎ করেই মূলের গায়ের একটা হাইড্রোজেন আয়ন মাটির কণার পটাশিয়াম আয়নের সাথে জায়গা অদলবদল করে নেয়। যেহেতু দুটো আয়নেরই চার্জ পজিটিভ, তাই এই অদলবদলে লজিক্যালি কোনো সমস্যাই হয় না। চলুন এবার দেখি দ্বিতীয় প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, কার্বনিক অ্যাসিড এক্সচেঞ্জ। এটা সত্যি বলতে দারুণ একটা কেমিক্যাল প্রসেস। উদ্ভিদের মূল যখন শ্বাস নেয়, তখন সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। এই কার্বন ডাই অক্সাইড মাটির পানির সাথে মিলেমিশে তৈরি করে কার্বনিক অ্যাসিড। এরপর এই অ্যাসিডটা ভেঙে গিয়ে একটা পজিটিভ চার্জের হাইড্রোজেন আয়ন তৈরি করে।
আর ওই হাইড্রোজেন আয়নটাই তখন মাটির কণার গায়ে থাকা অন্য একটা পজিটিভ আয়নের সাথে চট করে জায়গা বদলে ফেলে। ব্যাস, উদ্ভিদ তার প্রয়োজনীয় আয়ন পেয়ে যায়। আচ্ছা, আমরা কিন্তু আমাদের একদম শেষ আর সবচেয়ে আকর্ষণীয় থিওরিটার কাছাকাছি চলে এসেছি, তবে সেটা বোঝার আগে ফিক্সড আয়ন বা স্থির আয়ন জিনিসটা একটু চিনে রাখা দরকার। খুব সাধারণ কথায় বলতে গেলে উদ্ভিদের কোষের ভেতর এমন কিছু আয়ন থাকে যারা খুব অলস, তারা কোনোভাবেই কোষের পর্দা বা প্লাজমা মেমব্রেন পার হয়ে বাইরে যেতে পারে না, তারা কোষের ভেতরেই আটকে থাকে বা স্থির থাকে। এই স্থির আয়নগুলোই কিন্তু আমাদের পরবর্তী থিওরির আসল মাস্টারমাইন্ড। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। এখন আমরা ডোনান ইকুইলিব্রিয়াম বা ডোনান সাম্যাবস্থা নামের দারুণ একটা কনসেপ্ট বুঝব। মাঝখানের এই দেয়ালটা হলো কোষ পর্দা। এর একপাশে কোষের ভেতরের অংশ আর অন্য পাশে বাইরের পরিবেশ। ভেতরে ওই যে বড় বড় আয়নগুলো দেখা যাচ্ছে, ওগুলোই হলো সেই ফিক্সড আয়ন যারা পর্দা পার হয়ে কোনোভাবেই বাইরে যেতে পারছে না। পুরো ব্যাপারটা বুঝতে আবার সেই ফেস্টিভ্যালের উদাহরণে ফেরা যাক। ধরুন, কনসার্টের একটা ভিআইপি সেকশন আছে, যেখানকার স্টাফদের কোনোভাবেই বাইরে যাওয়ার অনুমতি নেই। এখন ভেতরে কাজের ভারসাম্য ঠিক রাখার জন্য বাধ্য হয়ে বাইরে থেকে ঠিক সমপরিমাণ দর্শককে ভেতরে ঢুকতে দেওয়া হলো। উদ্ভিদের ক্ষেত্রেও একদম ম্যাজিকের মতো এটাই ঘটে। কোষের ভেতরে আটকে থাকা নেগেটিভ চার্জের স্থির আয়নগুলো বৈদ্যুতিক ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখার জন্য বাইরের মাটি থেকে পজিটিভ আয়নগুলোকে জাদুমন্ত্রের মতো ভেতরে টেনে নেয়। একেই বলে ডোনান ইকুইলিব্রিয়াম। তো এতক্ষণ আমরা কনসার্ট, ভিড় আর ভিআইপি রিস্টব্যান্ডের দারুণ সব উপমা দিয়ে প্যাসিভ অ্যাবজর্পশনের পুরো প্রক্রিয়াটা বুঝে নিলাম। যেহেতু এখন মূল কনসেপ্টগুলো আমাদের কাছে একদম পরিষ্কার, তাই চলুন আমাদের সোর্স মেটেরিয়াল বা পাঠ্য বইয়ের বৈজ্ঞানিক সংজ্ঞাগুলো একটু মিলিয়ে দেখি। আমি শিওর এখন এই কঠিন সংজ্ঞাগুলো একদম পানির মতো সহজ মনে হবে। এই যে দেখুন, নিষ্ক্রিয় শোষণের একদম মূল ভিত্তিটাই এখানে বলা হয়েছে। এটা পুরোপুরি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এর জন্য উদ্ভিদকে শ্বাস-প্রশ্বাস বা শ্বসনের মাধ্যমে কোনো শক্তি খরচ করতে হয় না, মানে কোনো মেটাবলিক এনার্জির বিন্দুমাত্র প্রয়োজন নেই। এরপর দেখা যাক সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপনের সেই সংজ্ঞাটা। একদম পরিষ্কার করে বলা হচ্ছে, ঘনত্বের নতিমাত্রা বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী ধ্রুবগুলো মাটি থেকে কোষের রসে প্রবেশ করে। ঠিক ওই ফাঁকা মাঠে হুড়মুড় করে দর্শক ছড়িয়ে পড়ার উপমাটার মতোই, তাই না? আর এখানকার সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো মাস ফ্লো বা ব্যাপক প্রবাহ। পাতার প্রচ্ছেদনের ফলে পানির যে বিশাল স্রোত তৈরি হয়, সেই স্রোতের টানেই যে আয়নগুলো হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে, পাঠ্য বইয়ের এই লাইনটি কিন্তু তারই একদম সুস্পষ্ট প্রমাণ। এই সংজ্ঞাটা খেয়াল করুন, এটা সরাসরি আয়ন এক্সচেঞ্জকে সাপোর্ট করছে। ওই যে রিস্টব্যান্ড বদলানোর কথা বলেছিলাম, ক্যাটায়ন বা অ্যানায়নগুলো কোষপ্রাচীরে এসে মাটির আয়নের সাথে নিজেদের জায়গা ঠিক এভাবেই পরিবর্তন করে নেয়। এবং সবশেষে ডোনান ইকুইলিব্রিয়াম। মেমব্রেনের একপাশে আটকে থাকা ওই অবিভাজ্য বা স্থির প্রোটিন আয়নগুলোর কারণেই যে উদ্ভিদ বাধ্য হয়ে বাইরের আয়নগুলোকে ভেতরে টেনে ভারসাম্য তৈরি করে, বিজ্ঞানের বইও ঠিক সেই কথাটাই আমাদের বলছে। এবার পুরো বিষয়টার দিকে একবার ফিরে তাকান তো। কোনো মস্তিষ্ক ছাড়া, কোনো চিন্তাশক্তি ছাড়া একটা উদ্ভিদ কেবল ফিজিক্স আর কেমিস্ট্রির সাধারণ কিছু নিয়ম কাজে লাগিয়ে টিকে থাকার কত জটিল একটা হিসাব মিলিয়ে ফেলছে। প্রকৃতির এই নীরব অথচ নিখুঁত সিস্টেমটা সত্যি আমাদের অবাক করে দেয়, তাই না? আশা করি আজকের এই এক্সপ্লেনারের মাধ্যমে উদ্ভিদের প্যাসিভ অ্যাবজর্পশনের পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। উদ্ভিদবিজ্ঞানের এমন দারুণ সব বিষয় নিয়ে ভবিষ্যতেও কথা হবে।